আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউরোপকে ন্যাটোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে আল্টিমেটাম যুক্তরাষ্ট্র। রিপোর্ট, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ। ট্রাম্পের মধ্যস্থতায় কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের মধ্যে শান্তি চুক্তি সই। ইউরোপকে ন্যাটোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের। রিপোর্ট, যুক্তরাষ্ট্র চায় ইউরোপ 2007 সালের মধ্যে ন্যাটোর প্রচলিত প্রতিরক্ষা ক্ষমতা, গোয়েন্দা তথ্য থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত অধিকাংশ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিক। ইতোমধ্যে পশ্চিমা কূটনৈতিকদের এ নিয়ে বার্তা দিয়েছে পেন্টাগন। এত কম সময়ের মধ্যে এত বড় দায়িত্ব নেওয়ার সময়সীমাকে অনেক ইউরোপীয় কর্মকর্তাই অবাস্তব বলে মনে করছেন। 5 জন সূত্র, একজন মার্কিন কর্মকর্তাও রয়েছেন, এই বার্তার কথা নিশ্চিত করে রয়টার্সকে জানিয়েছেন। ওয়াশিংটনে ন্যাটোর নীতি তদারককারী পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি ইউরোপীয় প্রতিনিধি দলের বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে। ন্যাটোর সম্পূর্ণ দায়িত্ব যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় সদস্যদের কাঁধে সরিয়ে নেওয়া হলে যুক্তরাষ্ট্রের নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্রদের সঙ্গে কাজ করার পদ্ধতিতে আমূল পরিবর্তন আসবে। বৈঠকে পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ যে পরিমাণ প্রতিরক্ষা ক্ষমতা বাড়িয়েছে তাতে ওয়াশিংটন এখনও সন্তুষ্ট নয়। মার্কিন কর্মকর্তারা তাদের ইউরোপীয় প্রতিপক্ষদের জানিয়েছেন, যদি ইউরোপ 2007 সালের এই সময়সীমা পূরণ করতে না পারে তাহলে যুক্তরাষ্ট্র ন্যাটোর কিছু প্রতিরক্ষা সমন্বয় ব্যবস্থায় অংশগ্রহণ বন্ধ করে দিতে পারে। গোপনেই আলোচনার বিষয়ে কথা বলার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। রয়টার্স আরও বলছে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নিয়ে ওয়াশিংটনের অভ্যন্তরে মতভেদ রয়েছে। কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা জানান, ওয়াশিংটন যে মানদণ্ডেই এগুলো যাচাই করুক না কেন 2007 সালের সময়সীমা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। কেননা যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট ক্ষমতার বিকল্প তৈরি করতে ইউরোপের শুধু অর্থ আর রাজনৈতিক ইচ্ছা নয়, অনেক বেশি সময় লাগবে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এমন কিছু ক্ষমতাও ন্যাটোতে সরবরাহ করে যেগুলো শুধু টাকা দিয়ে কেনা যায় না। উদাহরণস্বরূপ, কিছু গোয়েন্দা তথ্য, নজরদারি এবং টহল ক্ষমতা, যেগুলো ইউক্রেন যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মন্তব্যের জন্য জিজ্ঞাসা করা হলে ন্যাটোর পক্ষ থেকে একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় মিত্ররা মহাদেশের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে শুরু করেছে। তবে এই কর্মকর্তা 2007 সালের সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করেননি। ন্যাটো কর্মকর্তা আরও বলেছেন, ইউরোপীয়রা স্বীকার করেছে যে প্রতিরক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে এবং প্রচলিত প্রতিরক্ষার দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাঁধ থেকে ইউরোপের দিকে সরিয়ে আনতে হবে। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে পেন্টাগন এবং হোয়াইট হাউস মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ। গাজায় যুদ্ধবিরতির 2 মাস হতে চললেও বাস্তবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। এরই মধ্যে প্রথম ধাপের 6 সপ্তাহ বা 42 দিন শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা থাকলেও তা এগোচ্ছে না। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে, সেই সঙ্গে উপত্যকায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাঁবুতে চরম দুর্ভোগে দিনযাপন করছেন। শীতের তীব্রতা তাদের জীবন আরও দুর্বিষহ করছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত বুধবার রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় 7 ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে 2 শিশুও রয়েছে। গাজার কথিত নিরাপদ অঞ্চল খান ইউনিসের আল মাওয়াসিতে এই হামলা হয়। এই অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, তারা গাজায় বল প্রয়োগ চালিয়ে যাবেন। আনাদোলুর খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছেন। গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই হামলার বিষয়ে বলেন, বোমা হামলায় তারা সমস্যায় পড়েছেন, কয়েকজন গুরুতর আহত হয়েছেন, কয়েকজন মারাও গেছেন। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। আল জাজিরা জানায়, গতকাল পূর্ব রাফায় হামাসের প্রতিরোধের খবর পাওয়া গেছে। এতে ইসরায়েলের অন্তত 5 সেনা সদস্য আহত হন। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর 366 জনকে হত্যা করেছে ইসরায়েল, আহত 938 জন। 2 বছর ধরে চালানো ইসরায়েলের গণহত্যায় 70,125 ফিলিস্তিনি নিহত ও 1,71,115 জন আহত হন। হাজার হাজার মরদেহ এখনও ভবনের নিচে চাপা পড়ে আছে। গতকাল ধ্বংসস্তূপ সরিয়ে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাম্পের মধ্যস্থতায় কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের মধ্যে শান্তি চুক্তি সই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তিতে সই করেছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো DR কঙ্গো ও রুয়ান্ডার নেতারা। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানে 2 দেশ এ চুক্তি করল। সম্মেলনের আগে DR কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়ান্ডার সমর্থন পুষ্ট বলে ধারণা করা বিদ্রোহীদের মধ্যে লড়াই বেড়ে যায়। এই লড়াই নিয়ে কঙ্গোর সেনাবাহিনী প্রতিপক্ষকে শান্তি প্রক্রিয়া বিনষ্টের চেষ্টা করার অভিযোগ তোলে। তবে M23 বিদ্রোহীরা বলেছে, সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেঙে তাদের ওপর হামলা চালিয়েছে।
বছরের শুরুতে M23 কঙ্গোর পূর্বাঞ্চলের এক বড় অংশ দখল করে নেয়। এই সময় দুপক্ষের সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হন, ঘরছাড়া হন অনেকে। ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অফ পিস আয়োজিত সম্মেলনের শুরুতে ট্রাম্প বলেন, এটি আফ্রিকা ও বিশ্বের জন্য একটি মহান দিন। তিনি আরও বলেন, আমি দুই নেতার ওপর অনেক আস্থা রাখি। আমরা এই অঙ্গীকার রাখব। আমি জানি তারাও তা রাখবেন এবং চুক্তি বাস্তবায়ন করে নিজেদের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন। এর আগে ট্রাম্প কঙ্গো ও রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রীদের দিয়ে গত জুন মাসে একটি শান্তি চুক্তি সই করান এবং এটিকে তিনি গৌরবের বিজয় বলে আখ্যা দেন। সাম্প্রতিক বছরগুলোয় কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিশেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে পরস্পরকে সংঘাতের জন্য দায়ী করে বারবার তিরস্কার করেছেন। এবার সেই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করলেন শিশেকেদি ও কাগামে। অনুষ্ঠানে কেনিয়া, অ্যাঙ্গোলা, বুরুন্ডি ও টোগোর নেতারা এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্ট ও সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট কাগামে ট্রাম্পকে নিরপেক্ষ নেতা হিসেবে প্রশংসা করে বলেন, তিনি কখনো পক্ষ নেন না। আরও বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাস্তবমুখী। এর ফলে আমরা এগিয়ে চলার সবচেয়ে পরিষ্কার এবং কার্যকর পথ পেয়েছি। প্রেসিডেন্ট শিশেকেদি বলেন, তিনি গভীর কৃতজ্ঞতা ও স্পষ্ট আশাবাদ অনুভব করছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, রুয়ান্ডা চুক্তির সব শর্ত ও চেতনা মেনে চলবে। আমি দুই নেতার অর্থাৎ কঙ্গো রুয়ান্ডার প্রেসিডেন্টের উপর অনেক আস্থা রাখি। আমরাই অঙ্গীকার রাখব, আমি জানি তারাও তা রাখবেন এবং চুক্তি বাস্তবায়ন করে নিজেদের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে M23 সেখানে ছিল না। তারা কাতারের মধ্যস্থতায় কঙ্গো সরকারের সঙ্গে আলাদা আলোচনায় ব্যস্ত। ট্রাম্প প্রশাসন কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে আলোচনায় নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র আশা করছে দুই দেশের বিরোধ মিটলে খনিজ সমৃদ্ধ এ অঞ্চলে মার্কিন বিনিয়োগ বাড়ানোর পথ খুলবে। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো কয়েকটি কোম্পানি দুই দেশে পাঠাবে। তিনি আরও বলেন, আমরা সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহ করব, সম্পদ তুলব এবং মূল্য পরিশোধ করব। এতে সবাই অনেক টাকা অর্থ আয় করবে। রুয়ান্ডা M23কে সমর্থন দেওয়ার অভিযোগ অস্বীকার করে, যদিও জাতিসংঘ বিশেষজ্ঞরা বলেছেন, রুয়ান্ডার সেনাবাহিনী বাস্তবে M23-এর সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই শান্তি চুক্তি স্থায়ী শান্তি আনতে পারবে কিনা তা স্পষ্ট নয়। অনুষ্ঠানে কেনিয়া, অ্যাঙ্গোলা, বুরুন্ডি ও টোগোর নেতারা এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্টও সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন অনুষ্ঠানে। দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের কঙ্গো বিষয়ক গবেষক ব্রাম ভেরেলস্ট বিবিসিকে বলেছেন, কঙ্গোতে এখনও কোনো যুদ্ধবিরতি কার্যকর নেই এবং M23 বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রণ বাড়িয়েই চলেছে। তিনি বলেন, শান্তি চুক্তি সই হওয়া অনুষ্ঠান পরিস্থিতি বদলাবে বলে মনে হয় না। তবে সামান্য হয়েও আশা আছে যে এটি দুই দেশের নেতাদের অঙ্গীকার পালনে জবাবদিহিতা বাড়াতে পারে। M23 এবছর DR কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা, বুকাভু সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে।